সজলদা, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে কালীঘাটে বৈঠক চলছে, কি মনে হচ্ছে জট কাটবে? এখনই মানে মুখ্যমন্ত্রীর বৈঠক তো, মানে মুখ্যমন্ত্রীর ভোজসভায় যতক্ষণ না আপনি আঁচিয়ে উঠবেন ততক্ষণ কোনো বিশ্বাস নেই। এখন যে ভেতরে কি চলছে সেটা আমরা বাইরে থেকে কেউই বলতে পারবো না, কারণ প্রত্যেক দিনই আমরা আশাবাদী ছিলাম যে আজকে বৈঠক হবে এবং একটা সমাধান সূত্র বেরোবে। অচলাবস্থা তো এতদিন ধরে চলতে পারে না, কিন্তু সরকারের পক্ষে যেটা মনে হয়েছে যে একটু আগে যিনি বলছিলেন তিনিও সঠিকভাবে ব্যাখ্যা করছিলেন, কিন্তু আমি আর তার সঙ্গে কয়েকটা পয়েন্ট যোগ করতে চাই যে এখানে ওনাদের যে দাবিগুলো ছিল 5 দফা দাবিগুলোর মধ্যে অভয়ার দোষীদের শাস্তি চাই এটুকু ছাড়া বাকি দাবিগুলো ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ বদলি বা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পানিশমেন্ট দুর্নীতির বিরুদ্ধে। সেখানে তো কোনো মামলা নেই, সেখানে তো কোনো সমস্যা নেই। সিপির পদত্যাগের সঙ্গে আমি যদি অভয়ের মামলাটাকে না যোগ করি তাহলে আর কি অসমস্যা আছে? আপনি স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্তাদের বিভিন্ন দুর্নীতি হয়েছে, তারা ট্রান্সফার চাইছেন বা পদত্যাগ চাইছেন, সেই পদত্যাগের বিষয়ে আলোচনা করতে কি অসুবিধা আছে? আর মুখ্যমন্ত্রী, আমি একটা জিনিস জানতে চাই, আমি জানে না, আমি উকিল নয়, যে বিষয়টা নিয়ে আলোচনা করা যাবে অথচ রেকর্ডিং করা যাবে না এমন কোনো ভার্ডিক্ট সুপ্রিম কোর্টের মাথা খারাপ হয়নি যে সুপ্রিম কোর্ট দিতে পারে। মুখ্যমন্ত্রী যুক্তি দিন, কিন্তু এমন যুক্তি না দেওয়াই ভালো যে যুক্তি শুনে ব্যাঙেও হাসবে। তো এই অতএব যতক্ষণ না পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী এবং যারা আছেন মানে জুনিয়র ডাক্তাররা তারা যতক্ষণ না বেরিয়ে আসছেন ততক্ষণ বিশ্বাস নেই। কারণ আমার যেটা মনে হয় পুরোটাই একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করছেন মুখ্যমন্ত্রী। কারণ এর আগের দিন দেখলাম যে যেদিনকে উনি ডাকলেন নবান্নের ছিল না, কোথায় ছিল, হ্যাঁ, দেখা গেল যে এক খালি চেয়ারের মাঝে তিনি বসে আছেন। হ্যাঁ, যেন ওই অনেকটা মানে একটা পুরো নাটকীয় প্লট তৈরি হলো। তারপরে যেদিন বাড়িতে ডাকা হলো, হ্যাঁ শনিবার দিন, সেদিনও দেখলাম ওই খিঁচমেরি ফটো মার্কা 4 জন দাঁড়িয়ে, মুখ্যমন্ত্রী, ডিজি, তারপর হোম সেক্রেটারি সবাই দাঁড়িয়ে একটা ছবি তুললেন, সেই ছবি বাজারে ছাড়া হলো। তার থেকেই বোঝা যায় যে এটা একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করছেন। হঠাৎ করে সবাই চলে এলেন, এসেই বলছেন লাস্ট সুযোগ, প্রত্যেকবার লাস্ট সুযোগ দিয়ে যাচ্ছেন। আসলে উনি আগামীকাল যাতে কপিল সিবাল বগলে করে একটা ভালো ডকুমেন্টারি ফিল্ম নিয়ে যেতে পারেন তার জন্য একটা নাটক করছেন, আর আমার কিছু মনে হচ্ছে না। আগামীকালকের কথা সজলদা বলছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সেলিম রহমান আইনজীবী রয়েছেন। সেলিমদা, যে প্রশ্নটা এই মুহূর্তে উঠে আসছে, আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তার আগে সিবিআই দুজন গ্রেফতার, কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে আগামীকালকে শুনানিতে? দেখুন, সুপ্রিম কোর্টে যেটা আছে না, সুপ্রিম কোর্ট ইনভেস্টিগেশন ওইভাবে ডাইরেক্ট তো কন্ট্রোল করতে পারে না, ইনভেস্টিগেশন মনিটর করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের বিশাল কিছু করার নেই এবং কালকেও হবে না, আগামী দিনেও হবে না। সুপ্রিম কোর্ট সবচেয়ে বেশি যেটা করতে পারে এই মামলাটাতে সেটা হচ্ছে একটা এক্সপিডিশিয়াস ট্রায়ালের অর্ডার দিতে পারে। সেটাও যতদিন ইনভেস্টিগেশন চলবে ততদিন ইনভেস্টিগেশন তুমি তাড়াতাড়ি করো, বা ইনভেস্টিগেশন একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে ফ্রেম করে দেবে। অ্যাটলিস্ট 90 দিন স্ট্যাটিউটরির মধ্যে এরকম কিছু করা সম্ভব নয়, সুপ্রিম কোর্ট ঢুকতে পারবে না। সো চার্জশিট যদি হয় তারপর মামলাটা তাড়াতাড়ি ট্রায়াল করতে হবে, এইটুকুর বাইরে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো জায়গা নেই। সুপ্রিম কোর্টে কোর্টেই ট্রায়াল করবে, সুপ্রিম কোর্ট ট্রায়ালের মধ্যে নাক গলাতে পারবে না। এবং ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত যেটা করেনি, সাধারণ মানুষের মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট চাইলে এক্ষুনি একটা ভার্ডিক্ট দিয়ে দেবে। সেটা বিভিন্ন কারণে সুপ্রিম কোর্টের উপর একখানা 5-7 বছরে মনে হয়েছে সুপ্রিম কোর্ট তো অনেক কিছু করে, কিন্তু ঘটনা হচ্ছে আইনের যা পরিধি তাতে সুপ্রিম কোর্ট খুব বেশি এই ব্যাপারে আগে যেতে পারবে না, এক্সেপ্ট ওই এক্সপিডিশিয়াস ট্রায়াল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।